রিতমায়ের প্রেম গাথা লিখেছে রেক্তা ইসলাম মায়া। আমার রুমে আসো বলতে বলতে রিত সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেকক্ষণ সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজের ধাতস্থ করলো কি হয়েছে ওর সাথে, লজ্জায় তৎক্ষণাৎ দুই হাত চলে গেল মুখে। মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনা পুনরায় মনে করতেই হৃদের পেছনে না গিয়ে উল্টো দৌড়ালো নিজের রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস মায়ার নেই, কিন্তু নিজের রুমের দরজায় গিয়েও আটকে গেল মায়া। এতদিন পর মায়ার স্বামী ওকে ডেকেছে, এখন না গেলে নিশ্চয়ই আবার রেগে যাবে, বলবে মায়া বেয়াদব বউ ওনার। নিজের চিন্তা ভাবনায় মায়া হৃদের রুমে যেতে গিয়েও আবার বেঁকে গেল, বরং নিজের দিকে তাকিয়ে পরখ করলো অগোছালো চুল আর তেল চিটচিটে মুখটা। মায়া তৎক্ষণাৎ দৌড়ে এগুলো ওয়াশরুমের দিকে। হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর যাবে স্বামীর রুমে, নয়তো কেমন দেখাবে ও যে ওর অগোছালো আর ময়লা ময়লা হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে। মোটেও বিষয়টা ভালো দেখাবে না বলেই মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে, যেখানে পূর্ব থেকে জুই দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছিল। গায়ে তারও কালো রঙের জামদানি শাড়ি জড়ানো, ফর্সা শরীরে যেন চকচক করছে সেটা। মায়া আগ বাড়িয়ে এসে জুইয়ের হাত থেকে চিরুনি টেনে নিজের ড্রেসিং টেবিলের সামনে তুলে বসে পড়ল। খোপা করা এলোমেলো চুলগুলো খুলে দিতেই সেগুলো পিঠ ছাড়িয়ে পড়ল ফ্লোরে। মায়া চিরুনি পুনরায় জুইয়ের হাতে দিতে দিতে বলল, চুলগুলো ঠিক করে দে তো জুই। জুই মায়ের হাত থেকে চিরুনি নিতে নিতে বলল, কোথাও যাবি নাকি? ওনার রুমে যাব। জুই মায়ের কথাটা পুনরায় শুধিয়ে বলল, উনি মানে রিত ভাইয়ের রুমে? উনি ডেকেছেন যেতে। জুই আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞাসা করল না মায়াকে, বরং সে নিজের অগোছালো চুল রেখে মায়ের চুলগুলো চিরুনি করে বেঁধে দিল গুছিয়ে। এর মাঝেই মায়া তাড়াহুড়োয় অল্প স্বল্প সাজুগুজু করে উঠে দাঁড়ালো। নিজেকে পরিপাটি করেই পুনরায় দৌড় লাগালো হৃদের রুমে। জুই চিরুনি হাতেই মায়ার চলে যাওয়ার উচ্ছ্বাস পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলেই সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয়, নয়তো একটা ভুল মানুষ জীবন ধ্বংস করার ক্ষমতা পর্যন্ত রাখে। আচ্ছা, জুই কি আয়নের জন্য ভুল মানুষ ছিল? জুইয়ের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো, অবশ্যই জুই আয়নের জন্য একটা ভুল মানুষ ছিল, নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পারল জুই সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিতে? এটা কি প্রমাণ করে না জুই একটা ভুল মানুষ ছিল আয়নের জীবনে? আদৌ এখানে আয়নের কোনো দোষ ছিল? এই সম্পর্কের মাঝে জুই টেনেছিল আয়নকে, আবেগ ভালোবাসা সবকিছু জুই আয়নের প্রতি দেখিয়েছিল। তাহলে জুই কিসের অপরাধে আয়নকে অবজ্ঞা করলো? আসলে কি জুই রাদিফকে পছন্দ করতো, নাকি ফোনের ওপাশে থাকা মানুষটাকে পছন্দ করতো জুই, যে জুইয়ের সাথে সারাক্ষণ কথা বলতো, ওর খেয়াল রাখতো, যত্ন করে ভালোবাসতো, যার সাথে জুইয়ের মনের লেনদেন হয়েছিল? ভালো লাগা, আবেগ, পছন্দ অপছন্দ সবকিছু জুড়েই ছিল, আর সেই মানুষটা তো আয়নই ছিল। তাহলে তাকে কেন জুই কোন অপরাধে দূরে সরালো? কিসের জন্য? চিরুনি হাতে নিয়েই জুই ধপ করে টুলের উপর বসে পড়ল। হাত দুটো ঠেকিয়ে মুখ ঢেকে বসলো মাথা ঝুঁকিয়ে। তীব্র অপরাধ বোধে জুইর শরীর কাঁপিয়ে ফুঁপিয়ে উঠল শব্দবিহীন কান্নায়। এর মাঝে কেউ বেশ কয়েকবার নক করে রুমে ঢুকলো, কিন্তু ক্রন্দনরত জুই নিজের বেখেয়ালির কারণে সেটা ঠাউর করতে পারল না। কেউ একজন কক্ষে প্রবেশ করলে ভেতর থেকে দরজা আটকিয়ে দিল। পেছনে ঘুরে নিজের
এর পাশের শার্টের বোতামে হাত দিতে দিতে থতমত খেয়ে বসলো রুমে জুঁইয়ের উপস্থিতি দেখে। দরজার আওয়াজে সবেমাত্র জুঁই মাথা তুলে তাকিয়েছিল, মনে করেছিল মায়া পুনরায় রুমে এসেছে বুঝি। কিন্তু এই রুমে মায়ার জায়গায় আয়নকে দেখে থতমত খেয়ে বসলো জুঁইও। মুহূর্তের মাঝে জুঁই ধরফরিয়ে উঠে দাঁড়ালো আয়নকে দেখে। দুহাতে চোখের পানি মুছতে মুছতে পিঠ বেঁকিয়ে দাঁড়ানো তৎক্ষণাৎ। আয়ন তখনও জুঁইয়ের ক্রন্দনত মুখের দিকে তাকিয়ে। আপনি কাঁদছেন কেন জুঁই? আয়নের অল্প কথায় যেন জুঁই আরো আবেগী হলো। ডুকরে কেঁদে উঠল তীব্র অপরাধ বোধে। জুঁইয়ের কান্নায় আয়নের ভেতর থেকে বিচলিত হলেও বাইরে থেকে শক্ত দেখালো। আয়ন এই মুহূর্তে চলে যেতে গিয়েও পারল না জুঁইয়ের ফুঁপিয়ে কেঁদে ওঠা দেখে। কিন্তু বন্ধ দরজার ভেতরে দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকা দৃষ্টিকটুর বলে সে সামনে এগোলো না। তবে আয়ন স্থিরও থাকতে পারল না, কারণ সে কখনো জুঁইকে কাঁদতে দেখেনি, এই প্রথম। অধৈর্য আয়ন পুনরায় প্রশ্ন করল জুঁইকে, আপনি ঠিক আছেন জুঁই? কাঁদছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? রাদিফের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে? আমি কি কথা বলবো রাদি? আয়নের কথাগুলো বলতে বলতে দুই এক কদম এগোলো সবে। দুইজনের মাঝে তারপরও কয়েক কদমের দূরত্ব ছিল, সেটা মুহূর্তেই শেষ করল জুঁই। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগেই জুঁই জাপটে জড়িয়ে ধরল আয়নকে। পরিস্থিতি এমন হবে আয়ন আশা করেনি। কেমন বোকার মতন শক্ত হয়ে দাঁড়িয়ে সে। তক্ষুনি জুঁইয়ের ভাঙা গলায় বলতে শোনা গেল, আমি ভুল করেছি ডাক্তার সাহেব, বিশাল বড় ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে রাদীপ ভাইয়া মনে করে কথা বললেও আমি সবসময় ফোনের ওপাশের মানুষটাকে ভালোবেসেছিলাম, যেটা আপনি ছিলেন। আমার কখনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তীব্র অপরাধ বোধে আমি রোজ উঠছি, প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ প্লিজ। তড়াক করে মস্তিষ্ক জ্বলে উঠল আয়নের। বন্ধ দরজার ভেতরে দুইজন নারী পুরুষের আলিঙ্গন করা পাপ। তাছাড়া খানবাড়ি ভরপুর মেহমান। যদি কেউ ওদের এই পরিস্থিতিতে দেখে তাহলে দুইজনের কলঙ্কের সীমা থাকবে না। আয়ন মুহূর্তের মাঝে জুঁইকে টেনে নিজের থেকে দূরে সরালো। রেগে বলল, আপনি নিজের লিমিট ক্রস করে ফেলেছেন জুঁই। রাগে কথাগুলো বলে আয়ন ত্যাগ করল। জুঁইকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজের রুম থেকে বের হয়ে গেল দ্রুত। আয়নকে চলে যেতে দেখে জুঁই পুনরায় কেঁদে উঠল। ভাবল আয়ন হয়তো জুঁইকে কখনো ক্ষমা করতে পারবে না, অথচ আয়ন রুমে এসেছিল নিজের ট্রলি ব্যাগের জন্য। চট্টগ্রামে এই খানবাড়িতে আসলে সে এই রুমেই অবস্থান করে। কাল রাতে মায়া আর জুঁইকে আয়নের রুমটা দেওয়ায় আয়ন আর এই রুমে আসেনি, রাদীপের সঙ্গে ছিল। কিন্তু নিজের ট্রলি ব্যাগটা এই রুমে থেকে যাওয়ার কারণে সেটা নিতে এসেছিল এখন। আয়ন প্রথমে মনে করেছিল রুমে হয়তো কেউ না কেউ থাকবে, কাউকে বললে রুম থেকে আয়নের ট্রলিটা বের করে দিবে। কিন্তু আয়নের পরপর কয়েকবার নক করার পরও যখন রুমের ভেতর থেকে শব্দ আসলো না, তখন আয়ন মনে করেছিল রুমে হয়তো কেউ নেই, সবাই নিচে। সেজন্য সে ভেবেছিল যখন এসেছে তখন না হয় একেবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে। এর জন্য আয়ন রুমে ঢুকেই প্রথমে দরজা আটকে দিয়েছিল খালি রুম ভেবে। কিন্তু রুমে হঠাৎ জুঁইয়ের উপস্থিতি দেখে সে থতমত খেয়ে বসল। আয়ন চেয়েছিল বেরিয়ে যেতে তৎক্ষণাৎ, কিন্তু জুঁইকে কান্না করতে দেখে না চাইতেও দাঁড়াতে হয় আয়নকে। মন বিচলিত হয়ে ওঠে জুঁইকে কান্না করছে
সেটা জানতে, কিন্তু জুঁইয়ের হঠাৎ জড়িয়ে ধরা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এমন কিছু হবে আয়ন স্বপ্নেও ভাবেনি। মন খচখচে আয়ন বেরিয়ে যেতেই জুঁইয়ের গাল বেয়ে অশ্রু জড়ালো ভেতরকার তোলপাড়ে। দরজা খোলা থাকায় মায়া নক না করেই ঢুকল হৃদের রুমে। স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারোর অনুমতি প্রয়োজন নেই মায়ার সেই অধিকার আছে। উৎফুল্ল মায়া হাসিমুখে ভেতরে প্রবেশ করতেই থতমত খেয়ে বসল হৃদ শশীকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ রুমে মায়ের উপস্থিতি পেয়ে হৃদ শশী দুইজনে পেছনে তাকালো। হৃদের হাতে তখন শশীর দেওয়া লেবু পানির গ্লাসটা, যেটা সে পান করছিল। মায়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদকে আগের ন্যায় স্বাভাবিকই দেখালো, কিন্তু শশী মায়ার নক না করে হৃদের রুমে প্রবেশ করাটা ভালো চোখে দেখল না। কিন্তু তারপরও সে হৃদের সামনে মায়াকে কিছু না বলে বরং মায়ের উপস্থিতির কারণ জানতে চেয়ে বলল, তুমি এখানে কিছু বলবে মায়া? শশীর প্রশ্ন মায়ার চোখের পানি দেখা গেল। হৃদকে স্বাভাবিক দেখে মায়া কষ্টে আরো বাড়ল, কিন্তু রাগে জেদে মায়া সেখানে দাঁড়িয়ে রইল। হৃদ শশী দুইজনকে একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ দেখে মায়ার মনে হলো সত্যি শশীর সাথে হৃদের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে। মায়ার হাসি মুখখানা মুহূর্তেই নুয়ে গেল তীব্র জেদে। চোখের কোণে জমল ক্ষোভের জল। শশীর কথায় মায়া কিছু বলবে তার আগেই হৃদ লেবু পানি সবটা শেষ করে শশীর হাতে খালি গ্লাসটা এগিয়ে দিতে বলল, আমি ওকে ডেকেছিলাম। হৃদের কথাটা স্বাভাবিকভাবেই নিল শশী। মায়ের উপরে সন্দেহ ভাব সরে গিয়ে স্বাভাবিক গলায় বলল, শশী, কেন, কোনো কাজ ছিল তোমার? আমাকে বলো, আমি করে দিচ্ছি তোমাকে। মায়া এই বাড়ির মেহমান, ও কি কাজ করে দিবে তোমাকে? মায়া পারবে না। আমাকে বলো কি করতে হবে। শশীর কথা স্পষ্ট, সে হৃদের সামান্য কাজের ভারও অন্য নারীর হাতে দিতে নারাজ। বিষয়টা মায়ের কাছে স্পষ্ট হলেও হৃদে যেন অদেখা করে শশীকে বলল, আমারটা আমি বুঝে নেব, তুই যা। বলতে বলতে হৃদ ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলে পাশে রাখতে চাইলে শশী পুনরায় বলল, তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট উত্তর, শশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে মায়ার মুখোমুখি হয়ে বলল, আমার সাথে চলো মায়া। শশীর কথা স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে একা হৃদের রুমে রাখতে চায় না। শশীকে বাধা দিয়ে হৃদ মিররে দিয়ে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে শশীকে শুধিয়ে বলল, তুই যা শশী, ও থাক। শশী পেছন ঘুরে সন্দিহান গলায় হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীকে এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তার মোটেও পছন্দ না কাউকে কৈফিয়ত দিতে। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, তোর সমস্যা? কিন্তু শশী কথা পেঁচাতে দেখে মায়া নিজেই চলে যেতে চেয়ে বলল, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী, এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তড়াক করে রেগে ওঠে। মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়ে হৃদ দাঁতে দাঁত পিষে মায়াকে ডেকে বলল, হৃদ, ডোন্ট গো, স্টে হেয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করে জেদ দেখিয়ে বেরিয়ে গেল
রুম থেকে। মায়ার পেছন পেছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখেই রাগে দাঁত পিষল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সবকিছু ছুঁড়ে ফেলল ফ্লোরে। রাগে তীর তীর করে এগোলো ওয়াশরুমের দিকে। শালা বালের বিয়ে করেছে সে, জীবনটা তেনা তেনা হয়ে গেছে। না বউ কথা শোনে আর না বালের মেজাজটা কখনো তার পক্ষে হয়। চুন থেকে পান খসলেই বালের মেজাজটা গরম হয়ে যায়। হৃদ ওয়াশরুমে ঢুকে সোজা দরজা লাগাতেই তার শব্দ বাইরে পর্যন্ত মায়া শশীর কানে যায়। মায়া শশী দুইজনই বুঝতে পারে হৃদ রেগে আছে। সেই একই রাগ ক্ষোভে মায়াও আছে। সেজন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলেই জেদি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পেছন ডেকে থামিয়ে দিয়ে মুখোমুখি হয়ে বলল, ও তোমাকে কেন ডেকেছিল মায়া? শশী এই প্রশ্নটা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভেতরকার তোলপাড় চলছে মায়ার মনে। মায়ার সকল রাগ ক্ষোভ গিয়ে পড়ল হৃদের ওপর। মায়ার মনে হচ্ছে হৃদ ডাবল টাইমিং করছে ওর সাথে। সে বউকেও রাখতে চাইছে, আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদের বউ থাকা সত্ত্বেও হৃদের আশপাশে শশীকে ভিড়তে দিবে? কেন হৃদ সকল কাজ শশী করবে, যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কি রাখে। শশীর মনের ফিলিংস পর্যন্ত জানার পরও শশীর সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার কি যে শশীকে প্রশ্রয় দেওয়া না নিজের প্রতি অবশ্যই দিচ্ছে। আর এজন্যই তো পরিবারের সবাই বলে দুইজনের মধ্যে প্রেম কাহিনী চলে বিগত 5 বছর ধরে। সবকিছু তো এমনি শুরু হয়নি। অবশ্যই পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পায়। যদি এসব মিথ্যা হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই, মায়া তো কখনো দেখেনি হৃদকে এসবের প্রতিবাদ করতে। মায়া হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সে সব কিছু না হয় মায়া দেখেনি, দেখার প্রয়োজন মনে করল না। কিন্তু মায়া হৃদের জীবনে উপস্থিত থাকার পরও কেন প্রেমিকার এত বাড়াবাড়ি তদারকি থাকবে হৃদের জীবনে? এটা কি আদৌ মায়ার মেনে নিবে? অবশ্যই না। পরিবারের সবাই এমনি শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে না। এখানে অবশ্যই কারণ আছে বলেই বলছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবারে চলছে আর সেটা হৃদ জানে না এমনটা তো নয়। বাতাসের গতিতে সকল খবর হৃদের কানে পৌঁছায়, তাহলে এই খবরটাও নিশ্চয় গিয়েছে। কই, এজন্য তো হৃদ কোনো স্টেপ নেয় না, বরং চুপ থেকে বিষয়টা আরো বাড়িয়ে দিচ্ছে। দিন দিন শশীকে প্রশ্রয় দিচ্ছে হৃদের জীবনে ইন্টারফেয়ার করার জন্য। মায়ের জীবনে সবকিছু মেনে নিবে, কিন্তু কখনো নারী সংক্রান্ত স্বামীর পরকীয়া মেনে নিবে না। মায়া ভালোবাসার কাঙ্গাল হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে কোনো নোংরামি সহ্য করবে না সে। মায়া নাক মুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে শশী পুনরায় একই প্রশ্ন মায়াকে শুধিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? কিসের জন্য ডেকেছিল ও তোমাকে? শশীর হৃদকে ও বলে সম্বোধন করতে মায়া ভেতরকার রাগ আরো বাড়ল। অবুঝের মতন শশীর কথাটা ঘুরিয়ে বলল, ওকে আপু। শশী সহজ সরল উত্তর করল তক্ষুনি, আমি হৃদের কথা বলছি তোমাকে। মেঘ মায়ার নাক মুখ
শক্ত করে বলল, আপনার উনি জানেন আমাকে কেন ডেকেছিলেন আপু? এই বিষয়ে আমি কিছু জানি না। আমাকে বলেছিলেন ওনার সাথে দেখা করতে, সেজন্য গিয়েছিলাম। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। শশীর কথার মাঝে থামিয়ে মায়া চোখ মুখ শক্ত করে বলল, আপনাদের কতদিনের সম্পর্ক আপু? মায়ার কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল, দিন না, অনেক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা। সেজন্যই তো হৃদের দেওয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি শাড়ি খুব পছন্দ। এই শাড়িটা ওই আমাকে দিয়েছে। তুমি হয়তো যা। শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ার। তার আগে মায়া জায়গা ত্যাগ করল ক্ষোভে। বিষাক্ত কাঁটার ন্যায় বিঁধছে মায়ের মনে শশীর কথাগুলো। শরীর মন দুটোই পুড়ছে তপ্ত দহনে। মায়ের মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে নিজের স্বামী হিসেবে কবুল করে। মায়া তো জানতো নেতা ফেতারা ভালো হয় না। এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ার উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে সে। নয়তো আজ পর্যন্ত মায়াকে তো ওর স্বামী পছন্দ করে একটা শাড়ি গিফট করলো না, বলল না তুমি আমার জন্য আজ এই শাড়িটা পরবে। অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজে পছন্দের শাড়ি কিনে দিল। সে লাল শাড়ি পরা প্রেমিকার হাতে লেবু পানি পান করছে আবার। এসব কিছু তো মায়ার চোখের সামনে হচ্ছে, তাহলে মায়া কেন অন্ধের মতন চোখ বন্ধ করে রাখবে? অসহ্যের ন্যায় মায়ার রুমে প্রবেশ করতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতন মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল নিচে। সবকিছু ঠিক হয়েও যেন সবকিছু আবার এলোমেলো হলো দুইজনের মধ্যকার সম্পর্কে। সে রেষারেষি থেকেই সারাটা দিন গেল। মায়া হৃদের সামনে যায়নি, কথা বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তা আর জুঁইয়ের পাশে বসে রইল কক্ষে। কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়ল মেহমানদারিতে। মেজবানের খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খানবাড়িতে। যদিও মুক্তাকে কথা দিয়েছিল সে খানবাড়িতে আসবে দুপুরে খাওয়া দাওয়াতে, কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারল সে কাল মুক্তাকে মিথ্যা বলেছিল। খানবাড়ির ছোট বড় ছেলেপেলে কর্মচারী পর্যন্ত সবার খাওয়া শেষ হলেও মায়া তার কিছুই মুখে দিল না। অথচ মায়ের জন্য রাদিফ নিজে 2 বার খাবার নিয়ে এসেছিল ব্যস্ততার মাঝেও। বলা যায় খাবারগুলো হৃদ পাঠিয়েছিল মায়ের জন্য, কিন্তু মায়া শরীর খারাপের বাহানায় প্রতিবার হৃদের দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিলে তার খবর হৃদের কান অবধি পৌঁছায়। ব্যস্ততার মাঝে হৃদ সবার মাঝে উঠে আসতে পারছে না বলে রাগে দাঁতে দাঁত পিষে সারাটা দিন পার করলেও রাতে 8টার দিকে সকল ব্যস্ততা ঠেলে হৃদ রাদিফকে দিয়ে মায়াকে খবর পাঠালো হৃদের রুমে আসতে। তারপর পরপর 2 বার মায়াকে সংবাদ পাঠালেও মায়া হৃদের সঙ্গে দেখা করতে গেল না কক্ষে। হৃদের ক্ষোভ তখন প্রকাশে। চোখ মুখ শক্ত করে 2 হাতে মুঠোয় চাপল রাগ। রাদিফ তখন মায়ের পক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল, ভাইয়া ভাবি আসলে অনেক অসুস্থ। আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগে তোপে রাদিফকে কিছু না বলে কক্ষ হতে বের হয়ে যায় তক্ষুনি। কোথায় যায় কারোর জানা নেই। আসিফকেও সঙ্গে নেয়নি। শোনা গেল সারাদিন নাকি হৃদও না খাওয়া ছিল, কিছুই খায়নি। সেটা নিয়ে কত চিন্তা শশীর। মায়া হৃদের চলে যাওয়ার কথাগুলো শুনেও চুপ থাকলো, কিন্তু যখন শশী শুনল হৃদও কিছু খায়নি, তখন ভেতর খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল হয় তার। মায়া হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো ওইভাবে ফিরিয়ে দেওয়া।
কিন্তু তার পর মুহূর্তে শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ের ভেতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তেই পরিবর্তিত হয়ে রাগ জমল। হৃদের চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়াকে কেন অযথা চিন্তা করতে যাবে তার? মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এসব নাটক দেখতে মায়ের ভালো লাগছে না। নিচ থেকে উপরে উঠতে উঠতে মায়া আশেপাশে তাকালো। আপাতত কেউ নেই চারপাশে, কারণ খানবাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকেই। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদিফ আর সেজুতি মিলে বলেছিল ওদের সাথে সেখানে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। জেদ ধরে নিচে মুক্তার পাশে বসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে মায়া আরো কিছুক্ষণ নিচে বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো রাগের তোপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা খুব বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশন লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে। তাছাড়া জুইও বেশ ঘন্টাখানিক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতে সে ভীষণ চমকালো। চারপাশে মরিচবাতি আর বেশ জমকালো সাজ দেখে মুগ্ধ হলো। এই মুহূর্তে খানবাড়িতে থাকা আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে। এমনকি এখানে খানবাড়ির ছেলেরা উপস্থিত। মায়া গিয়ে জুয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানো পাটিতে। সব একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে ভাব। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগেই দৌড়ে নিচে নেমে গেছে। বাকি সেজুতিরা বসে আছে এক কোণে। ছাদের অন্য পাশে ছেলেরা হইচই করছে। তখনই কোথা থেকে রাদিফ দৌড়ে আসলো ছাদে। মায়াকে ঠেঙিয়ে এগিয়ে গেল ছাদের অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে। সবাইকে নিচে নেমে যেতে বলে একে সকল ছেলেরাই নিচে নেমে গেল মুহূর্তেই। বাকি রইল সেজুতির দলের মেয়েরা, যেখানে মায়া জুইকে নিয়ে আরো বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদিফ এগিয়ে এসে সেজুদিকে বলল, সেজু, তোদের জন্য আমি আইসক্রিম চিপস এনেছিলাম, যা তো সেগুলো নিয়ে আয় ছাদে, সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাইয়া। রাদিফের কথায় সেজুতি মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদিফ সেজুদিকে আবারও থামিয়ে দিয়ে বলল, আরে তুই একা এতগুলো আনতে পারবি না সেজু, তুই বরং তোর সাথে সবগুলো সহপাঠীকে নিয়ে যা, তাহলেই আনতে সুবিধা হবে। রাদিফের কথায় সেজুতির সাথে বাকি মেয়েগুলো একত্রে উঠে দাঁড়ালো সাহায্য করবে বলে। সবাই ছাদের দরজার দিকে যেতে জুইও সবার পেছন উঠে দাঁড়াতে বলল, তাহলে আমিও যাই সেজুতি আপুদের সাথে? অবশ্যই বেয়াই, আপনি গেলে আমি আপনার সাথে যাব। আমার আবার আপনাকে ছাড়া একা ভালো লাগে না, চলেন নিচে যাই। রাদিফের মজার ছলে কথাগুলো বলেই উঠে দাঁড়ালো। জুই ইতস্ত বোধ করে রাদিফকে কিছু না বলে সেজুতির পেছন হাঁটলো। পুরো ছাদ খালি করে সবাইকে চলে যেতে দেখে মায়া খানিকটা ভয়ভীত হলো। মায়াকে রাদিফের সঙ্গে দাঁড়িয়ে যেতে দেখে রাদিফ মায়াকে থামিয়ে বলল, ভাবি, আপনাকে উঠতে হবে না, আপনি এখানেই বসুন, আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন, আমরা 10 মিনিটের মধ্যেই আসছি। মায়া ভয়ভীত মুখে জায়গায় বসে রইল। দেখতে সবাই চলে গেলে পুরো ছাদ খালি করে। মায়া অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল। বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের তোপ বাড়তে দেখে মায়া উঠে দাঁড়ালো। বসে থাকা
উঠিয়ে একপাশে রাখলো। বৃষ্টি হতে পারে যে কোনো সময়। মায়া চলে যাবে কিনা বুঝতে পারছে না। যদিও সবাই বাদে আসে তাহলে বেশ কিছুক্ষণ বসতে পারবে না যে কোনো সময় বৃষ্টি হবে বলে। মায়া চারপাশে ঠান্ডা বাতাস অনুভব করে শাড়ির আঁচলটা টেনে গায়ে জড়ালো। সবাই বলেছিল মায়াকে শাড়িটা চেঞ্জ করতে, কিন্তু কেন জানি মায়া করতে পারলো না। হয়তো এখন নিচে নেমে চেঞ্জ করে নেবে। দীর্ঘশ্বাসে মায়া এগিয়ে দাঁড়ালো রেলিং ধরে। শরীর ঝুঁকে নিচে তাকাতেই দেখলো খানবাড়ির পাহারাদার বেশ কিছু বডিগার্ড আর কর্মচারীদের যাতায়াত ছাড়া তেমন কেউ চোখে পড়ল না। হয়তো বৃষ্টি হবে বলে সবাই বাড়ির ভেতরে অবস্থান করছে। মায়ের মনে মনে হৃদকে খোঁজ করলো। আচ্ছা, লোকটা কি বাসায় ফিরেছে, নাকি এই বৃষ্টির মধ্যে বাইরে ঘুরছে কোথাও? মায়ের ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যেই হঠাৎ ঠাস করে ছাদের দরজার শব্দ হতে মায়া ভয়ে ধরফড়িয়ে উঠে পেছনে তাকাতেই দেখলো হৃদ শক্ত হাতে ছাদের দরজার খিল লাগাচ্ছে। হঠাৎ করে হৃদকে এই অসময়ে ছাদে দেখে মায়ের মনে ভয় হলো। সারাদিন হৃদকে অনেক অমান্য করেছে মায়া। এখন নিশ্চয়ই মায়াকে একা পেয়ে এর শোধ তুলবে লোকটা। আশেপাশে কেউ নেই যে মায়াকে বাঁচাবে হৃদের হাত থেকে। আচ্ছা, রাদীপ ভাই প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো না তো মায়াকে একা ছাদে রেখে, যাতে ওনার ভাই এসে মায়াকে একা পায়? অবশ্যই এটাই হতে পারে। মায়া হঠাৎ মনে মনে রাদীপের প্রতি রাগ হলো। সে রাগ দেখিয়ে হৃদকে এড়িয়ে চলে যেতে চেয়ে সাহস দেখালো। হৃদের উপস্থিতি অবজ্ঞা করে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার কাছে যেতে চাইলে মুহূর্তেই হৃদ চেঁচিয়ে উঠে শক্ত হাতে থাবা পড়ে মায়ের মুখে। মায়া ছটপটিয়ে উঠে তৎক্ষণাৎ দুহাতে হৃদের হাত থেকে মুখ ছাড়াতে চেষ্টা করলে হৃদ আবারও ক্ষেপে যায়। রাগে রিরি করে বলল, ইগনোর করছিস কেন? কি সমস্যা? চোখে পড়ে না আমায়? ডাকছি আসছিস না কেন? শরীরে তেজ বেড়েছে, হ্যাঁ? হৃদের শক্ত হাতের থাবায় মায়ার দাঁতের মাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠোঁট উঁচিয়ে উপরে উঠে আসলো গোল হয়ে। কোনো রকমে মায়া বলল, আমি কেন আসবো? আপনার শশী আছে না, তাকে গিয়ে ডাকেন। আমার কাছে কি? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসলো মায়ের গালে। হৃদ মায়ার মুখের ওপর ঝুঁকে পড়ল। একদম তেজ দেখাবি না আমাকে, তাহলে হাড় ভেঙে হাতে ধরিয়ে দেব। তুই আমার বউ হোস নাকি শশী? আমি শশীকে কেন ডাকবো বল? মায়া সেইভাবেই হৃদের হাতটা ছাড়াতে চেয়ে বলল, তাহলে শশী আপু কেন আপনার উপর এত অধিকার দেখায়? কিসের সম্পর্ক আপনার আর শশী আপুর মধ্যে? পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক, 5 বছরের সম্পর্ক আপনাদের মাঝে। সামনে নাকি বিয়ে হবে। শশী আপু আপনার জন্য লেবু পানি কেন সবসময় এনে দেয়, আর সেটা আপনি কেন সদরে গ্রহণ করে পান করেন? শশী আপু না হয় জানে না আপনি বিবাহিত পুরুষ, সেটা, কিন্তু আপনি তো জানেন আপনি বিবাহিত, আপনার বউ আছে। তাহলে আপনি কেন শশী আপুকে অ্যালাউ করছেন আপনার উপর অধিকার খাটানোর জন্য? আর আমি বউ হয়ে কেন সেটা মেনে নিব বলেন? আমি মানব না কোনো কিছু। আপনি প্রেমিকার কাছে আপনি প্রেমিকা রাখতে পারেন, আর আমি একটু কথা অমান্য করলে সমস্যা হয়ে যায় আপনার। আমি মানব না কোনো কিছু। হয় শশী আপু আপনার লাইফে থাকবে, না হয় আমি। তারপরও এসব কিছু আমি মেনে নিব না। সারাদিনে মায়ার রেগে থাকার কারণটা হৃদ আগেই বুঝতে পেরেছিল, কিন্তু মায়া হৃদকে সুযোগ দিচ্ছিল না কিছু বলার। আর ব্যস্ততার মধ্যে হৃদও সময় হয়ে ওঠেনি। এখন
রাধীবকে দিয়ে সবাইকে নিচে পাঠিয়ে বউকে একা পেতে হলো। হৃদের হাতটা মায়ের গালে নরম হয়ে আসতেই মায়া নিজেকে হৃদ থেকে ছাড়িয়ে নিতে চেয়ে হৃদ বলল, শশী মেন্টাল পেশেন্ট বউ, ওর সাথে রাফ বিহেভ করা নিষেধ। হৃদের কথায় মায়া মুহূর্তে চুপ হয়ে যায়। শশীকে দেখলে কেউ বলবে না সে মেন্টাল পেশেন্ট, কিন্তু শশী মেন্টাল পেশেন্ট হলেও হৃদ তো আর মেন্টাল নয়। সে যদি এখন শশীকে শশীর কাজে বাধা না দেয়, তাহলে ভবিষ্যতে যদি শশী নিজের অসুস্থতার দোহাই দিয়ে হৃদকে বিয়ে করতে চায়, তাহলে কি হৃদ বিয়ে করে নেবে? অসুস্থতার দোহাই দিয়ে তো মানুষকে অনেক কিছুই করায়, তাহলে হৃদ কেন এই বিষয়টাতে শশীকে বাধা না দিয়ে বরং প্রশ্রয় দিচ্ছে? মায়া হৃদের কথায় রেগে গিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যেতে চেয়ে বলল, তাহলে যান আপনার পাগল প্রেমিকার কাছে, সে ভালো আদর যত্ন করতে পারবে আপনার। আমার কাছে কি মান জানতো আপনি? হৃদ রেগে চিবিয়ে বলল, হৃদ এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। হলে হোক, তারপর আমি মানব না কোনো কিছু। শশী আপু কেন বারবার বলে সে আপনার প্রেমিকা হয়, সেটা আগে আমাকে বোঝান। হৃদ পুনরায় মায়ের বাহু চেপে মায়াকে কাছে টেনে বলল, আরে বাবা কি জ্বালা, বলছি না শশী আমার কিছু হয় না, তুমি আমার বউ, শশী নয়। মায়া হৃদের সঙ্গে মুচড়ামুচড়ি করে জেদি গলায় বলল, 100 বার বউ বললেও আমি আজ মানব না, যান। হৃদ রাগে আগের ন্যায় মায়ের গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা তোর মনে চায় যা, তোর মানতে হবে না, তুই টেরামি কর, আমার যা ইচ্ছা আমি তাই করব, আয়। মায়া জোরাজুরি করে জেদি গলায় বলল, হৃদ মায়ের বাহু টেনে নিজের কাছে নিয়ে যেতে চাইলে জেদি মায়া নিজেকে ছাড়াতে চেয়ে মুচড়ামুচড়ি করে বলল, যাব না আমি, ছাড়েন। আপনি শশী আপুকে শাড়ি কিনে দিয়েছেন না, যান আপনার সুন্দরী প্রেমিকার কাছে, সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে, আমার কাছে কি, ছাড়েন আমাকে। বলতে বলতে মায়া হৃদের হাতে কামড়ে ধরে নিজেকে ছাড়ানোর জন্য মায়ের দোপাটি দাঁতের মাড়িতে পিষে হৃদের হাতের চামড়া বেঁধে যেতেই হৃদ ঝটকা মেরে নিজের হাত ছাড়ালো মায়ের থেকে। উফ, বাল কামড়াচ্ছিস কেন? কিসের শাড়ি কিনে দিয়েছি কাকে? আপনি শশী আপুকে লাল শাড়ি কিনে দেননি? সাধু সাজেন? বাল, আমি কাউকে কিছু দেইনি। উফ, হৃদ দাঁতে দাঁত চেপে চেঁচালো। ততক্ষণে মায়া হৃদের বলার সুযোগ না দিয়ে পুনরায় হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। পরপর একই জায়গায় আঘাত পাওয়ায় হৃদ অসহ্যের ন্যায় মায়ের মাথা চেপে নিজের হাত ছাড়াতে চাইলে মায়া আবারও হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। এতে হৃদ অসহ্যের ন্যায় চেঁচিয়ে বলল, উফ হৃদ। মায়ার পরপর কামড়ে হৃদ সত্যি সত্যি ব্যথা পেল। চোখ মুখ লাল হয়ে উঠল ব্যথার দরুন। মস্তিষ্ক দপদপ করছে রাগে। এখন না জানি রাগের তোপে মায়াকে আঘাত করে বসে সে, কিন্তু জেদি মায়া তখনও হৃদের হাতে কামড়িয়ে দাঁড়িয়ে। হৃদ দাঁতে দাঁত চেপে প্রথমে মায়ের মাথা ধরে আবারও নিজেকে ছাড়াতে চাইলে তাতে ব্যর্থ হয়। এতে মায়ের দাঁত আরো জোরালো ভাবে চেপে গেল হৃদের হাতে। দাঁতে দাঁত চেপে অসহ্য ব্যথা সহ্য করতে চাইল হৃদ। মায়ের থেকে নিজেকে ছাড়াতে হৃদও একই কাজ করলো মায়ের সাথে। সুযোগ পেয়ে সে মায়ের খালি কাঁধে ঝুঁকে পড়ল
মুহূর্তেই শক্তপোক্ত পুরুষালী দাঁত নরম চামড়ায় বসে যেতেই চমকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়া হৃদের হাত ছেড়ে পেছনে গেল ব্যথিত জায়গায় হাত ঘষতে ঘষতে। মূলত মায়া হৃদের হাত ছেড়ে দিতেই হৃদও মায়াকে ছেড়ে দেয় সেইখানেই। ততক্ষণে হৃদ সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগে মায়া হামলে পড়ল আবারও হৃদের উপরে। দুহাতে হৃদের বুকের নখ দাবিয়ে আঁচল কাটতে চাইলে হৃদ শক্ত হাতে দুই হাত বাঁধল মায়ের পেছনে, অপর হাত মায়ের গাল চেপে নিজের সাথে আটকে রাগে তীর মেজাজে বলল, কি সমস্যা তোর? কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না? বেয়াদব হয়েছিস? মায়া জোরাজুরি করে জেদি গলায় বলল, হ্যাঁ হয়েছি বেয়াদব, দরকার হলে আরো হব। কি করবেন আপনি? আপনার তো আমার সাথে কিছু করা লাগে না, সব করতে পারেন শশী আপুর সাথে। এর জন্যই আমাকে দূরে দূরে রাখেন, রাগারাগি করেন, ফোন দেন না, খোঁজ নেন না, একটু ভালোবাসেন না, নিজের সাথে রাখতে চান না, অথচ শশী আপুকে লাল শাড়ি কিনে দেন, ওনার হাতে শরবত খান। সেজন্যই আপনার বউয়ের দরকার পড়ে না। সুন্দরী গার্লফ্রেন্ড আশেপাশে থাকলে বউয়ের দরকার কেন পড়বে আপনার? যান আপনি আপনার সুন্দরী প্রেমিকার কাছে। আপনাদের তো সামনে বিয়ে, তাই না? আমি আর আসবো না আপনার কাছে। আসলে আমারই ভুল হয়েছে আপনাকে খুঁজে বের করাটা। বউ ছাড়া আপনি ভালোই থাকেন, আমি শুধু শুধু আপনার পেছনে পড়ে থাকি বেহায়ার মতন স্বামী করে। আজকের পর আর থাকবো না আপনার পেছনে, যান আপনি। দীর্ঘ অভিমানের কথাগুলো বলতে বলতে মায়া অতি কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠল তক্ষুনি। কান্নার দরুন লাস্টের কথাগুলো আটকে আসছিল নাকে। মায়ার কান্নার দরুন হৃদের মেজাজ আরো খারাপ হলো শশীকে নিয়ে হৃদকে জড়াতে। মূলত হৃদের ধারণা ছিল না তার বউ শশীকে নিয়ে এতটা ইনসিকিউর ফিল করে বা এতটা হাইপার হয়ে যাবে। শশীর সাথে হৃদের কখনোই কিছু ছিল না, আর না হবে। দুই পরিবার চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক, এতে হৃদ কখনো কোনো অমত ছিল না। তবে হৃদের সাথে শশীর কোনো প্রেমজনিত সম্পর্কও ছিল না। পরিবার চাইতো বলে হৃদ হ্যাঁ বা না কিছুই বলেনি, শুধু চুপ থাকতো এই ব্যাপারে। সেজন্য দুই পরিবার একটা সময় হৃদের চুপ থাকাটাকে সম্মতি ধরে নেয়, ব্যাস এইটুকুই। তখন শশীকে না করার মতন হৃদের লাইফে কেউ ছিল না, আবার অসম্মতি দেওয়ার মতন এতটাও পছন্দের কেউ ছিল না শশীর। এজন্যই হৃদ এই ব্যাপারে চুপ থাকতো। তাছাড়া হৃদের বয়সী বা কত ছিল তখন? 24, বর্তমানে 30। শশীর কত ছিল? 19 কি 20 হবে হয়তো। শশীর বয়স অল্প হওয়ায় দুই পরিবার বিয়েতে সময় নিয়েছিল, আর তাতে হৃদ নারাজ হয়ে বিয়েটাতে না করেছে এমনটাই সবার মনে পড়ল। অথচ হৃদ জানতো শশীর ওর ক্লাসমেটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল নতুন। যেখানে হৃদের ব্যবহৃত টিস্যুতে কারোর সামান্য টাচ পছন্দ না, সেখানে শশীর লাইফে অন্য ছেলের উপস্থিতি ছিল হৃদের এই বিয়েতে নিষেধ করার প্রধান কারণ। যেহেতু শশী হৃদের বিশেষ পছন্দের কেউ ছিল না, সেজন্য হৃদ কখনো চেষ্টা বা আগ্রহ দেখায়নি শশীকে অন্য ছেলের থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনার। বরং হৃদ স্বেচ্ছায় পিছিয়ে যায় এই সম্পর্ক থেকে এবং সরাসরি পরিবারকে জানায় সে শশীকে বিয়ে করবে না। কিন্তু সেটা অনেক আগের ঘটনা, বলতে গেলে আজ থেকে 5 বছর পূর্বের ঘটনা। সত্যি হৃদ শশীকে প্রায় বলতে শুনেছে হৃদের সাথে নাকি ওর প্রেমজনিত সম্পর্ক আছে, কিন্তু সেটা নিয়ে হৃদ এতদিন কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করেনি, কারণ সেটা তার জীবনে বিশেষ কোনো ইফেক্ট
ছিল না তাই। কিন্তু আজ হুট করে তার বিবাহিত জীবনে ইফেক্ট পড়ায় সেটা সে মোটেও ভালোভাবে নিচ্ছে না। এমন না যে শশীর সাথে হৃদের রোজ দেখা সাক্ষাৎ হয়, কয়েক মাস পর বা খানবাড়ির বিশেষ কোনো পারিবারিক ফাংশনগুলোতে সবার মতন শশীর সাথেও হৃদের দেখা হয়। এছাড়া তাদের দেখা হয় না তেমন, কারণ হৃদ নিজের বাড়িতে শশীর আসা যাওয়ার পূর্ব থেকেই নিষেধ, আর সেটা খানবাড়ির সবাই জানে। এখন এর মধ্যে যদি শশী হৃদকে দু একবার লেবু পানি খাওয়ায়, তাহলে সেটা জন্য যে কাউকে বিয়ে করতে হয় তা জানা ছিল না হৃদের। শশীর হাতে কতটা লেবু পানি খেয়েছে হৃদ তা জানে না, হৃদের তা জানা নেই। কিন্তু তার জন্য দরকার হলে হৃদ শশীর মুখের লেবু পানির ফ্যাক্টরি খুলে দিবে শোধবোধ করার জন্য। তারপরও বউ ছাড়া অন্য নারীর দিকে তাকানো ইম্পসিবল, বিয়ে তো দূরের প্রশ্ন। শশী পাগল না ছাগল তা হয়ে গিয়েছে শশী পাগল না ছাগল হয়ে গেলেও হৃদ সেটা দেখতে যাবে না। কিন্তু বোকা বউটাকে কি করে বোঝাবে এটা? হৃদ মোটেও তার বউয়ের ওপর কাউকে রাখে না, আর না রাখবে। প্রথম ভালোবাসার জায়গায় বলতে গেলে তার বউ, সেখানে বউয়ের বাহিরে শশী কেন আসবে? তার কি ক্যারেক্টারের সমস্যা আছে নাকি? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো হৃদের পছন্দ না। সেখানে তার বউ এত কিছু মনে চেপে এতদিন হৃদকে সন্দেহ করেছিল। হৃদের বউয়ের অধিকার নিয়ে আরো আগে কেন আসলো না এই বিষয়ে হৃদের সাথে ডিসকাস করতে? অতি মেজাজেও হৃদ নিজেকে শান্ত রেখে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল। মায়া তখনও মাথা ঝুঁকে ফুঁপিয়ে কাঁদছে হৃদের বাহুতে আটকে। হৃদ নরম হাতে মায়ার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল, শশীর সাথে আমার কিছু নাই জান। মায়া ফুঁপিয়ে কেঁদে বলল, মিথ্যা বলছেন আপনি। হৃদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আমি মিথ্যা বলছি না জান। না, আপনি বলছেন। হৃদ মেজাজ খারাপ হয় মায়ের কথায়। হৃদ কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা বলা পছন্দ করে না। সেখানে মায়া বারবার হৃদকে মিথ্যাবাদী বলাতে হৃদ নিজের মেজাজ হারাচ্ছে রাগে। কিন্তু বউয়ের কান্না তার রাগ নয়। কিন্তু বউয়ের কান্নায় তার রাগ নয়, মায়া হচ্ছে। একটা মাত্র বউ তার। আজ কতদিন পর দুইজন একত্রে হলো, সেজন্য হৃদ বউকে আঘাত করতে চাইল না, বরং যত্ন করে মায়ের গালে আসা পানিগুলো দুই হাতে মুছে দিতে দিতে হেয়ালি করে বলল, কাঁদছো কেন? জামাই মরে গেছে তোমার? আমার জামাই নেই, তাহলে আমি কে? কেউ না। কথাটা বলে মায়া গাল থেকে হৃদের হাত ছাড়িয়ে পিঠ বেঁকে দাঁড়ায় কাঁদতে কাঁদতে। হৃদ পড়েছে মহাফাসাদে। জীবনে সে কাউকে তেল মেরে রাগ ভাঙিয়েছে বলে মনে হয় না। মূলত কাউকে তেল মেরে রাগ ভাঙানোর তার শক্তপোক্ত পার্সোনালিটির সঙ্গে যায় না। সেখানে এই প্রথম সে কোনো দোষ না করেই অকারণে বউয়ের রাগ ভাঙাতে হচ্ছে। হৃদের মনে হচ্ছে সে আটকে গেছে কোথাও। বউ নামক মায়াজালে সে ভীষণভাবে ফেঁসে গেছে, যেখানে থেকে বের হওয়ার রাস্তা জানা নেই। কিন্তু বউয়ের রাগ ভাঙাবে কিভাবে তাও বুঝতে পারছে না। তারপরও মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে হৃদ বলল, আচ্ছা আসো, একটু আদর করে দিই, তাহলে রাগ কমবে। আদর করলেও আজ আমি মানব না। হৃদ মায়াকে টেনে মুখোমুখি করে বলল, তাহলে কি করব? কিছু করতে হবে না। আচ্ছা একটা কিস করি তাহলে? কিস করলেও মানব না। তাহলে কিভাবে মানবে তুমি? বড় আদর করব?
হৃদের কথায় যথাযথ অর্থ মায়া বুঝল না, তাই খানিকটা কনফিউজ হয়ে প্রশ্ন করলো, বড় আদর কি? মায়ের প্রশ্নে মুহূর্তে দুষ্টুমি খেলে গেল হৃদের ফেসে। মায়া ওপরে ঝুঁকে পড়ে নাকে নাক ঘষে বলল, রুমে চলো, বলবো। হৃদের অল্প কথায় মায়ের কান্না থেমে আসলো। শিহরিত হলো শরীর। গাল ফুলিয়ে হৃদের থেকে মুখ ঘুরিয়ে বলল, কোথাও যাব না আপনি যান। তুমি ছাড়া আমি একা গিয়ে কি করব? একা একা কিছু হয় না, যান। আসো না। পারবো না। মায়ের নরম গলায় হৃদ নিঃশব্দে হাসলো। বুঝতে পারলো বউ তার নরম হয়ে এসেছে, হয়তো রাগ কমে যাওয়ার পূর্বাভাস। সুযোগ পেয়ে হৃদ মায়ের গাল ছেড়ে কোমর টানতেই মায়া খই হারিয়ে মুহূর্তেই চেঁচিয়ে উঠল, দুহাত হৃদের গলায় জড়িয়ে। মায়ের দুই পা মুহূর্তেই উঁচুতে উঠে গেল। হৃদ মায়ার গালে নাক চেপে দিতে মায়ার শরীর ছেড়ে দিল হৃদের হাতে। হৃদ দুহাতে মায়ার শরীরের ভার বজায় রাখতে আরো ঘনিষ্ঠ হলো। মায়ের গাল থেকে ঠোঁট বুলিয়ে গলায় নেমে আসতে হৃদ রোমান্টিকতায় বাধা হয় শশী। শক্তি প্রয়োগ করে ছাদের দরজাটার শব্দ করতেই দুইজনের মনোযোগ ভাঙে। মায়া চমকে ওঠার মতন ছটফট করে হৃদের থেকে নিজেকে ছাড়াতে চাইল ভয়ে। না জানি কখন ছাদের দরজা দিয়ে বাড়ির মানুষ চলে আসে। এই মুহূর্তে হৃদ মায়াকে একত্রে দেখলে নিশ্চয়ই তাণ্ডব হয়ে যাবে বাড়িতে। অথচ হৃদ ছাদের দরজা বাইরে থেকে আটকিয়ে এসেছিল, যেটা মায়া জানে। তারপরও পরিবারের ভয়ে ছটফট করলো। মায়া ছটফট আর দরজার শব্দে হৃদ মায়ের গলা থেকে মুখ তুলে লালাভ চোখে মায়ের দিকে তাকাতে মায়া চুপসে যায়। ভয়ার্থ গলায় মিনমিন করে বলল, কে জানি এসেছে, দরজা ধাক্কাচ্ছে, ছাড়ুন আমাকে। কেউ আমাদের এইভাবে দেখলে বাসায় হাঙ্গামা হয়ে যাবে। এই তো একটু আগেই তো মায়া হৃদকে নিয়ে ইনসিকিউর ফিল করছিল। তাহলে এখন পরিবারের মানুষের ভয় পাচ্ছে কেন? হৃদ তো ভেবেছিল হয়তো মায়া প্রস্তুত পরিবারের সবাইকে নিজেদের সম্পর্কের কথা জানানোর জন্য। তাহলে এখন হৃদের সাথে তার বউকে কে বা কারা দেখলো তাতে তার কি আসে যায়? যেখানে হৃদ নিজে দাঁড়িয়ে আছে সেখানে তার বউ অন্য কাউকে কেন ভয় পাচ্ছে, যেটা মোটেও তার পছন্দ না। হৃদ কি যথেষ্ট নয় তার বউয়ের জন্য? মায়া যেহেতু মায়ের অহেতুক ভয় পাওয়া দেখে হৃদের আরো মেজাজ খারাপ হলো। সুন্দর মোমেন্টে ব্যাঘাত ঘটাতেই হৃদ পুনরায় মায়ের গলায় মুখ ডুবাতে বলল, হৃদ, ডোন্ট ডিস্টার্ব মি, ভালো লাগছে না আমার। কথাটা বলতে বলতে হৃদ মায়াতে মুক্ত হতে চাইল, কিন্তু শশীর পরপর দরজাতে জোরালো আঘাত করাতে হৃদের নাম ডেকে ডাকতেই হঠাৎই চেতে উঠল মায়া। এতক্ষণ শব্দের কারণে ঠিকঠাক বুঝেনি দরজার ওপাশে কে ছিল, কিন্তু হঠাৎ শশীর গলা শুনতে পেয়ে মায়ার নিভে যাওয়া রাগটা ধপ করে জ্বলে উঠল হৃদের উপর। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছটফট করে উঠল হৃদের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে। ছাড়ুন আমাকে, যান, আপনার সুন্দরী গার্লফ্রেন্ড এসেছে আপনাকে নিতে। থাকবো না আমি আপনার সাথে, ছাড়ুন। হৃদের বাহুতে পিষে যাওয়ার মতন চেপে গেল মায়া। শশীর শরীরের হাড় ভেঙে আসার জোগাড় হলে মায়া নিঃশ্বাস আটকে আসলো। কোনো রকমে বলল, আমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি, ছাড়ুন, প্লিজ ছাড়ুন। মায়ের কথায় তখনই শোনা গেল হৃদের তপ্ত মেজাজের কথা। নাটক পেয়েছিস? আদর করছি ভালো লাগছে না? বারবার কাহিনী করছিস? বলেছি না আমার তুই ছাড়া কেউ নেই? কথা কানে যাচ্ছে না কেন? বেয়াদব হয়েছিস? হৃদের কথায় মায়া আরো কেঁদে উঠল কষ্টে। হৃদ মায়ার
ফ্যাচ ফ্যাচ কান্নায় দাঁতে দাঁত পিষে এক হাতে মায়াকে নিজের সাথে আটকে অপর হাতে পাঞ্জাবির পকেট হতে ফোন বের করে রাদিফকে কল লাগালো লাউডস্পিকারে। ফোনের ওপাশে রাদিফ হ্যালো বলার আগেই হৃদ চিবিয়ে চিবিয়ে বলল, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে শশীকে নিয়ে যা রাদিফ, মেজাজ এমনি খারাপ, আমি বের হলে খুব খারাপ হয়ে যাবে। হৃদের কথায় ওপাশে রাদিফও বেশ উত্তেজিত শোনালো। অস্থির গলায় জানতে চেয়ে বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? রাদিফের প্রশ্নে হৃদের মেজাজ খিচে বলল, তোরে বলেছি প্রশ্ন করতে, বলেছিলাম না কেউ যাতে ছাদে আসতে না পারে? তাহলে শশী কিভাবে আসলো? কই ছিলি তুই? সরি ভাই, আমি আসলে দেখিনি, আমি এক্ষুনি আসছি শশীকে নিতে, তুমি একটু অপেক্ষা কর। হৃদ ঠাস করে কল কেটে ফোনটা ছুঁড়ে মারল পাশে রাখা ছাদের টেবিলের উপরে। মায়া তখনও কাঁদছে 2 হাতে মুখ ঢেকে, কিন্তু অল্প সময়ের ব্যবধানে শশী আর মায়া দুজনেই শব্দ একত্রে থেমে গেল মুহূর্তেই। মায়ার সময় লাগলো কি হয়েছে ওর সাথে সেটা বুঝতে। যতক্ষণে বুঝতে পারল কি হয়েছে ওর সাথে, তখন তীব্র ভয়ে শরীর শক্ত হয়ে আসলো, নিঃশ্বাস আটকে। হৃদ তখনও মায়ার ওষ্ঠে মগ্ন, কিন্তু মায়া হাইটে বেশ ছোট হওয়ায় ফ্লোরে পা রাখতে গিয়ে খই হারিয়ে কদম পিছিয়ে গেল তাল সামলাতে না পেরে। অথচ হৃদ মায়ের শরীরে ভর বজায় রাখতে মায়ের সঙ্গে কদম মিলিয়ে এগিয়ে গেল ঝুঁকে পড়ে। মায়ের কদম যতটা পেছাচ্ছে হৃদ ততটাই কদম মিলিয়ে হাঁটছিল অন্ধকারের অতলে। একটা সময় ছাদের সিঁড়ি ঘরে দেওয়ালে মায়ের পিঠ ঠেকে যেতেই হৃদ মায়ের 2 হাত নিজের মুঠোয় চাপলো দেওয়ালে আটকে। সেকেন্ডের জন্য মায়ার ঠোঁট ছেড়ে অপর হাতে গাল চেপে বলল, নিঃশ্বাস ছাড়, এবার অজ্ঞান হয়ে মরে গেলেও ছাড়বো না, আমার যা করার তাই করব। মায়ের আটকে আসা নিঃশ্বাসটা সবে থেমে থেমে অল্প করে শ্বাস টেনেছিল নিজের মাঝে। এর মাঝে হৃদ আবারও মায়াতে মত্ত হয়। মায়ের মনে হলো সে সত্যি জ্ঞান হারাবে, এসবের সাথে সে পূর্বে পরিচিত নয়। তরতর করে কাঁপতে কাঁপতে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে হৃদ মায়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। সময়ের খেল নেই হৃদের, তবে একটা সময় মায়া হৃদের উপর শরীর ছেড়ে আছড়ে পড়তেই হৃদ মায়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে মায়ের মাথায় আদরে হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি তুমি জ্ঞান হারাওনি, হয়তো ভয় পেয়েছো, রেস্ট নাও, আমার মন ভরেনি, এটা আবার চলবে, যতক্ষণ আমার মন চাইবে ততক্ষণ, তারপরও ছাড় পাবে না তুমি।